লাবণী, তুমি কি কথা শুনতেছো? রিয়েলমি কে? আসসালামু আলাইকুম, আমি পুতুল। তুমি কে? পুতুল। পুতুল? এই নাম পাইলে কই তুমি? হ্যাঁ, রিয়েলমি কেন নাম? এটা ফোনের নাম। ও, ফোনের নাম। তোমার নাম তুমি সেট করতে পারো না? না, ও, ঢোকার আগেই তোমার অপশন চাই। ঢোকার সময় একটা অপশন চাই যে কি নাম নেবা, ওইখানে তুমি তোমার নাম লিখে দেবা। তোমার নাম কি মরিয়ম আক্তার পুতুল না? আসমাউল হোসনা পুতুল। আসমাউল হোসেন। মরিয়মের নাম তো মরিয়মই। আর একজন কে? এই নাজমুল সাকিবা লাবণ্য, এ তো কথা বলে না। আচ্ছা, পুতুল কবে থেকে ক্লাস করা শুরু করছো? এই মাসে করছি, গত মাসে মনে হয় করছিলাম। স্টুডেন্ট তো আসে না। সাকিবা কি কথা বলতে পারে না? তো কই, শোনে না নাকি? আমি তো কিছুই বুঝি না। আচ্ছা, যাই হোক, আমরা পড়তেছিলাম কি? নবম অধ্যায়। নবম অধ্যায় কোন জায়গায় ছিলাম? জিএনআই না, জিএনআই পড়াইছেন। জিএনপি, এনএনআই ও জিএনআই এই পর্যন্ত গেছিলাম। তারপর স্বয়ংভূত ভোগ, স্বয়ংভূত বিনিয়োগ, এগুলো নিয়েও তো কথা বলছিলাম নাকি? সেটা আমি পাইনি। আচ্ছা, আজকে ছোট্ট একটা জিনিস দেখাই তাহলে। লাবণ্য, কি কথা শুনতেছো? জি স্যার, শুনতেছি। কে তুমি? তোমার নাম কি? স্যার আমি লাবণ্য, নাজমুস সাকিবা লাবণ্য। ও, এতক্ষণ কথা বলো না কেন? অনেকক্ষণ ডাকাডাকি করলাম। স্যার, তার আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা, শোনো, তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? ভোগ নিয়ে। আচ্ছা, ভোগ হচ্ছে কয় ধরনের ভোগ থাকে? স্বয়ংভূত ভোগ আর হচ্ছে পুরুষিত ভোগ। অর্থাৎ আয়ের উপর নির্ভরশীলতার ভিত্তিতে ভোগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে কি পুরোচিত ভোগ। কেউ একটু বলতে পারো স্বয়ংভূত ভোগ কি? স্বয়ংভূত ভোগ কি? যেই ভোগ আয়ের উপর নির্ভরশীল না, অর্থাৎ মানুষের আয় থাকুক না থাকুক, কম থাকুক বেশি থাকুক, যেই ভোগ আয় দ্বারা নির্ধারিত হয় না, সেই ভোগ হচ্ছে স্বয়ংভূত ভোগ। আর পুরুচিত ভোগ হচ্ছে যেই ভোগ আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ মানুষের আয় থাকলে যেই ভোগ আছে, আয় না থাকলে যেই ভোগ নাই, আয় কম থাকলে যেই ভোগ কম, আয় বেশি থাকলে যেই ভোগ বেশি। এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। অর্থাৎ আয়ের উপর নির্ভরশীল ভোগটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ। আচ্ছা, তাহলে আমরা যদি যাই, আয়ের তাহলে উপর তো যদি আমরা ভোগ আঁকি, নির্ভর করে। বলো। আয়ের উপর তো পরিচিত ভোগ নির্ভর করে। ও, পুরুষিত ভোগের কথাই তো আমি বলতেছি। আমি স্বয়ংভূত ভোগ বলছি শেষে। আচ্ছা, ভুল বলছি। যে স্বয়ংভূত ভোগ হচ্ছে আয়ের উপর নির্ভরশীল না, আর পরিচিত ভোগ হচ্ছে যেই ভোগ আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ আয় থাকলে যেই ভোগ আছে, আয় না থাকলে যেই ভোগ নাই, আয় কম থাকলে যেই ভোগ কম, যে আয় বেশি থাকলে যেই ভোগ বেশি, সেটা হচ্ছে পরিচিত ভোগ। তাহলে ভোগ হচ্ছে, এখন দেখো স্বয়ংভূত ভোগ যেহেতু আয়ের উপর নির্ভরশীল, এটা যদি আমরা আয়ের উপর নির্ভরশীল না, তো সেই ক্ষেত্রে এই ভোগটা হচ্ছে ভূমি সমান্তরাল হয়। আর পরিচিত ভোগটা হচ্ছে তোমার, এটা হচ্ছে পুরুচিত ভোগ।
তাহলে কোন বিন্দু থেকে উঠবে? স্বয়ংভূত ভোগ তাহলে সে মূল বিন্দু থেকে যাবে না, সে ভূমি অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ এইটা ধরো যে কোনো এক ব্যক্তি সে প্রতিদিন তাকে 50 টাকা ভোগ করতেই হয়, তাহলে এটা হচ্ছে স্বয়ংভূত, অর্থাৎ আয় থাকুক বেশি থাকুক এই ভোগটা তাকে করতেই হবে। তাহলে এটাকে তোমার এ দ্বারা সূচিত করা হয় অথবা এ ডট দ্বারা সূচিত করা হয়, আই ডট দ্বারা সূচিত করা হয়, যেভাবে সূচিত করা হয় ধর এটা, আর এটা হচ্ছে বি ওয়াই। এখানে ওয়াই থাকে কারণ প্ররোচিত ভোগ আয়ের উপর নির্ভরশীল। আয় যদি শূন্য হয় প্ররোচিত ভোগ শূন্য হয়, আয় যদি বেশি হয় প্ররোচিত ভোগ বেশি হয়। তাহলে এই ভোগটা হচ্ছে মূল বিন্দু থেকে উঠবে। তাহলে এখন তোমরা বলতে পারো ভোগ যদি, তাহলে ভোগ ইকুয়াল টু কি? সি প্লাস এ, সি ইকুয়াল টু এ প্লাস বি হয় না? এই অংশটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, এই অংশটা হচ্ছে প্ররোচিত ভোগ। অর্থাৎ স্বয়ংভূত ভোগ আর প্ররোচিত ভোগ এই দুই ভোগের কি দেখা যায় ঠিক মতো? বোর্ড এখন ঝাপসা ঝাপসা লাগে আমার কাছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, একটু ঝাপসা। হ্যাঁ, ও এখন আর এ নাই, একজন নিয়ে আইছে ভিতর থেকে, তো ক্লাসই আসে না, একজন স্টুডেন্ট, একজনে দুইজনে আসা যাওয়া করে, কি করবো? আচ্ছা অল্পতে শেষ করে দিই। তাহলে প্ররোচিত ভোগটা মানে ভোগ রেখাটা কেমন হবে? ভোগ রেখাটা সে কোন জায়গায় উঠবে? এইখান দিয়ে ভোগ রেখা উঠবে। এটা হচ্ছে সি ইকুয়াল টু, এটাই হলো সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। আচ্ছা এখন ঠিক আছে পুতুল, সি ইকুয়াল টু এ প্লাস ওয়াই। এখন যদি সি যদি হয় এই 50 প্লাস 0.5 ওয়াই, এর দ্বারা তুমি কি বুঝবা? এর দ্বারা বুঝবো এই 50 হচ্ছে স্বয়ংভূত ভোগ, অর্থাৎ এটা আয়ের উপর নির্ভরশীল না। আর এটা হচ্ছে তোমার এই যে এই অংশটা হচ্ছে প্ররোচিত ভোগ, ঠিক আছে? এইটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, এই যে এটা স্বয়ংভূত ভোগ, এটা হচ্ছে প্ররোচিত ভোগ। আচ্ছা কেউ একটু বলতে পারো যে যেখানে বি কি অথবা 0.5 কি? পুতুল মনে নেই। এইটা হচ্ছে ভোগ প্রবণতা, অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে ভোগ কিভাবে বাড়ে এটাই হচ্ছে ভোগ প্রবণতা। এই 0.5 হচ্ছে ভোগ প্রবণতা। আচ্ছা এখন আমরা এই 0.5 এর মান, এই প্রান্তিক ভোগ প্রবণতা, এটাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। যেমন আমরা প্রান্তিকের সময় কি বলছিলাম? প্রান্তিকের সময় যে পরিবর্তনশীল উপকরণের পরিবর্তনের ফলে, মানে স্বাধীন উপকরণের পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক। তাই এটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। আচ্ছা প্রান্তিক ভোগ, তাহলে ভোগ কিসের উপর নির্ভরশীল? আয়ের উপর। ভোগ হচ্ছে আয়ের উপর নির্ভরশীল। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে অন্যান্য অবস্থা ভোগ অনেক কিছুর উপরে নির্ভরশীল, অনেকগুলো উপাদানের উপর নির্ভরশীল, তার মেইন হচ্ছে সে আয়ের উপর নির্ভরশীল। তাহলে এই প্রান্তিক ভোগ প্রবণতার সংজ্ঞা হবে ঠিক আগের মতো, আমরা যখন প্রান্তিক আয় যেভাবে পড়ছিলাম, প্রান্তিক ভোগ আমরা যেভাবে পড়ছিলাম, তাহলে সেইভাবেই প্রান্তিক উপযোগ আমরা ভোগ করি না। প্রান্তিক উপযোগ যেভাবে পড়ছি, প্রান্তিক আয় যেভাবে পড়ছিলাম, তারপর আমরা আর কি করছিলাম, প্রান্তিক উৎপাদন করছি। তো ওইভাবেও এই প্রান্তিক ভোগের সংজ্ঞাটাও ওইরকম হবে যে অন্যান্য অবস্থায় স্থির থাকা অবস্থায় আয়ের বা অতিরিক্ত একক আয়ের জন্য অথবা আয়ের পরিবর্তনের ফলে ভোগের ক্ষেত্রে যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে তোমার প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে দেখো এটা হচ্ছে 0.5 হচ্ছে কি তোমার প্রান্তিক, 0.5 হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। এখন আমরা এখান থেকে এটাকে আমরা বলতে পারি যে এখান থেকে তুমি এটার সূচি তৈরি করতে পারো। খেয়াল করো, এটার একটা সূচি তৈরি করো। যদি মনে করো সি ইকুয়াল টু 50 প্লাস 0.5 ওয়াই, এখান থেকে তোমাকে যদি বলা হয় যে ভোগ রেখা অঙ্কন করো, তোমরা কি এখান থেকে ভোগ রেখা অঙ্কন করতে পারবা? না, মান বের করতে হবে আগে। মান বের করতে হবে, ভোগ রেখা অঙ্কন করতে অবশ্যই পারবে। তাহলে তোমার এখানে আমরা যখন ভোগ রেখা অঙ্কন করব, ভোগ রেখা যখন অঙ্কন করবো, তাহলে অঙ্কন করার ক্ষেত্রে আমার আগে একটা সূচি তৈরি করতে হবে। তাহলে সূচি তৈরি করার ক্ষেত্রে এখানে স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক কি?
ওয়াই, তাহলে ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের প্রেক্ষিতে আমরা সি এর ভিন্ন ভিন্ন মান পাবো, তাহলে সেটা হবে সূচি। তাহলে আমরা যদি আগে প্রথমে আমাকে সূচি তৈরি করতে হবে, খেয়াল করো যে সূচি তৈরি করো। তাহলে নরমালি আমরা বললাম কয়টা নেব? আচ্ছা, এইটা তাহলে ওয়াই হচ্ছে স্বাধীন চলক আর এটা হচ্ছে সি। তাহলে ওয়াই যদি ওয়াই এর মান এক হচ্ছে তুমি শূন্য ধরতে পারো, ওয়াই যখন শূন্য হবে। আচ্ছা, একটা সূচি তৈরি করো তো, ওয়াই এর মান 0 100 200 300 ধরে একটা সূচি তৈরি করো, একটা সূচি তৈরি করো। ওয়াই এর মান 0 ধরতে হবে। তার 3টা মান বের করছি। 3টা মান? কোনো সমস্যা নাই, কি কি ধরছো বলো? স্যার 0 1 2 মানে ওয়াই এর মান 0 1 2 ধরছি। হবে না রে ভাইয়া, 1 2 ধরলে হবে? একটা পয়েন্ট আছে না, পয়েন্ট 5 আছে না? জি স্যার। 0 100 200 300 ধরো, 4 বা 400 ধরো। জি। 0 100 200 4টা ধরো মান, 300 ধরো। তাহলে যখন 100 তাহলে এটা হবে কত? 50 তারপর 100 100, তারপর 150 কত 50? 100 150, আর এটা হচ্ছে 200। তাহলে এই তোমার সূচি তৈরি হয়ে গেল। তাহলে এখন যখন সূচি হয়ে গেছে তখন এটা থেকে তুমি বের করো, নেক্সট রেখা অঙ্কন করবা। স্বাধীন চলক কোনটা? ওয়াই ওয়াই কোথায় যাবে? নিচে ভূমি অক্ষে, নিচে না, ভূমি অক্ষে। আর এটা যাবে ভোগ। তাহলে এই লম্ব। ছবিটা অঙ্কন করো এখন। আচ্ছা, তোমাকে একটা কাজ দিলাম আমি, দুইটা সহ অঙ্কন করবা। আচ্ছা, এটাকে একটু শুধু সি না, একটা কাজ করো, 1 মিনিট একটু ওয়েট করো, এটাকে একটু বর্ধিত করে দাও, পুরো রেখাটা অঙ্কন করবা। অর্থাৎ এখানে সি ইসে স্বয়ংভূত ভোগ রেখা অঙ্কন করবা। স্বয়ংভূত এটা ধরলাম এ, তারপর পরিচিত ভোগটা অঙ্কন করবা বি, বিওয়াই, আর সি রেখাটা অঙ্কন করবা। আমি কি বলছি বুঝতে পারছো? জি। আচ্ছা, সাপোজ মনে করো এটা হচ্ছে এ স্বয়ংভূত ভোগ, তাহলে এটা সবসময় এটা কত? আয় শূন্য এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50, ঠিক না? জি স্যার। 50 50, তাহলে বিওয়াই প্রথমে কত হলো? যদি তোমার ই হয় তাহলে প্রথমে কত? 0, এরপর কত? 50 50, তারপর 100 আর 150 100, তারপর 150 150। এখন তাহলে এটা যোগ, এটা যদি আরো ডিটেইলস লিখতে দাও, c কি, তাহলে a by, তাহলে এটা কত? এটা হচ্ছে 50, এটা কত? 100, এই যে তুমি ফাইনালি যেটা পাইছো 150 200। এখন অর্থাৎ a y টা এটা তিনটে অঙ্কন করো এই সূচি থেকে, তিনটে অঙ্কন করো। তাহলে আমরা এটাকে কয়টা মান করছি? 300 পর্যন্ত করছি। তাহলে ধরো এই 100 200 300, এটা হচ্ছে y। 100
200 300 এটা হচ্ছে মূল বিন্দু। এখন এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা 50 50 ব্যবধান ধরি। 50 50 ব্যবধান ধরে এই 50 50 50 50 আর এটা হচ্ছে 50, এই হচ্ছে 100, এই হচ্ছে 150, এই হচ্ছে 200, এর বেশি আর লাগে না। এখন যদি আমরা এ অঙ্কন করি তাহলে এ কত, সবক্ষেত্রেই 50, অর্থাৎ এটাও 50, এই 50, এই 50, অর্থাৎ এটা একটা স্ট্রেট সরলরেখ হবে। এটা হচ্ছে এ, যদি দাও এটা কি এ ইকুয়াল টু কত, স্বয়ংভূত ভোগ এ ইকুয়াল টু 50। এখন আমরা প্ররোচিত ভোগ আঁকবো, প্ররোচিত ভোগ অর্থাৎ by। তাহলে by দেখো y ইকুয়াল টু 0 হলে by এর মানও 0 হয়। এর কথা মানে কি, এই রেখা কোথা দিয়ে যাবে, শূন্য বিন্দু কোনটা, এই বিন্দু না, এটা হচ্ছে 0। তারপরে এ যদি 100 হয় তাহলে এটাও 100, এই 100 এটা 100, অর্থাৎ পরবর্তী বিন্দু হবে তাদের এই বিন্দু এই। তারপর এ যদি 200 হয়, এই হচ্ছে 200, 200 এটা 150, অর্থাৎ এই রেখা স্ট্রেট হয় না, এটাকে স্ট্রেট দেওয়ার চেষ্টা করলাম, বাঁকাই বাঁকাই যায়। আচ্ছা, যখন 300 তখন কত, 300 যখন হয়েছে তখন হচ্ছে 200, তাহলে এই 300 300 200। তাহলে দেখো এই রেখাটা কোথা থেকে উঠলো, এই রেখাটা এই বিন্দু থেকে উঠলো। আমরা এটা কোনটা আছি, আচ্ছা এটা আমরা আগে 50 100, ও এটা আগে আমরা সি হয়ে গেছে না, সি ইকুয়াল টু a প্লাস বি হয়ে গেছে না, তাহলে মাঝখানে বি বাদ করছে, বিটা হবে কি, তাহলে বিটা আগে একটা উচিত ছিল, বি হচ্ছে এ যখন তখন 50, মানে যখন 0 তখন 0, যখন যখন 100 যখন 0 তখন 0, যখন 100 তখন 50, যখন 100 তখন 50, যখন 200 তখন এই যে 150। ঠিক আছে, যখন 200 তখন 100। দেখো এই যে এটা অঙ্কন বাদ করে গেছে। তাহলে আবার দেখো যখন 0 y 0 তখন by 0, অর্থাৎ এই বিন্দু। যখন 100 তখন 50, এই 100 এই 50 এই বিন্দু। যখন 200 তখন হচ্ছে 100, এই 200 তখন এই 100 এই বিন্দু। যখন 300 তখন কত, 150, এই যখন 300 তখন হচ্ছে 150। তাহলে এইটা হচ্ছে এই রেখা by। আচ্ছা এইখানে বসো, আমার নেক্সট চলে যাবে, তুমি এইখানে বসো, টেবিলে বসো। কি এটা বুঝে পাইছো? জি স্যার। বলো স্যার গ্রাফটা আরেকবার একটু বুঝায় দেন। গ্রাফটা, আচ্ছা এক মিনিট, আমি কি শুরু থেকে বুঝাই দেবো? না স্যার, শুধু গ্রাফটা মানে গ্রাফটা আবার দেখো, প্রথমে আমি বলছিলাম যে এই তুমি ছকটা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা ছকটা বুঝলে আবার দেখো, ছকটা বুঝলে ছকটা থেকে আমি শুরু করি। এটা হচ্ছে যে 50 অর্থাৎ স্বয়ংভূত ভোগ, যেটা আয়ের উপর নির্ভরশীল না। এখন আমরা আয়ের মান যাই ধরি না কেন, 100 200 300 400 যাই ধরি না কেন, এটা সবসময় 50 থাকবে, এটা তো বুঝছো, কারণ এটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই, এটা 50। এটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ, যেই ভোগটা আয়ের উপর নির্ভরশীল না। তারপর হচ্ছে পুরোচিত ভোগ, যেই ভোগটা আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে আমি এই by এইটার মান আমি বের করব। by এর মান যখন বের করব তখন তুমি দেখো এই যে by এর মান বের করব, তখন যখন আমি শূন্য ধরবো তখন এই 0.5 ইনটু 0 ইকুয়াল টু 0, যখন আমি 100 ধরবো তখন 0.5 ইনটু 100 হয়ে যাবে 50, অর্থাৎ অর্ধেক। যখন আমি 200 ধরবো 0.5 মানে হাফ, যখন আমি 200 ধরবো তখন এটা কত হবে, 200 এর অর্ধেক কত, 100। যখন 300 ধরবো 300 এর অর্ধেক কত, 150। এই পর্যন্ত হয়েছে? জি স্যার। আচ্ছা এই পর্যন্ত হলে আমি এটাকে তোমার জন্য, তোমার সুবিধার্থে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, আমি এটাকে পরে লিখবো। আচ্ছা এখন আমি এটাকে আগে আঁকি, তোমার বোঝার জন্য ওটাকে আমি পরে লিখবো। ধরো এখন আমি এটুকু আঁকবো। আচ্ছা আঁকলে তাহলে যখন এই যে y 0
যখন y শূন্য তখন a 50, যখন 100 অর্থাৎ y শূন্য a 50, তার মানে এই হচ্ছে y হচ্ছে শূন্য আর a 50, এই বিন্দু। যখন 100, যখন y 100 তখন এটা 50, অর্থাৎ এই 100 এই 50 এই বিন্দু। যখন 200, এই 200 না, এই 200 y এই 200, তখন এটা কত, এ কত, এ তখনও 50, অর্থাৎ এই বিন্দু। যখন 300, এই 300, তখন y কত, তখনও 50, অর্থাৎ আমি এই বিন্দু এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু, এই তিন বিন্দু যোগ করে আমি এই কি করব। হ্যাঁ ঠিক আছে, ক্লাস করতেছি। আচ্ছা এখন দেখো তাহলে এইটা কি বুঝছো, a = 15। জি স্যার বুঝছি, আচ্ছা তারপর আমি dy তে এ আসি। পর্যন্ত বুঝছি। এখন সব বুঝছো? আচ্ছা যখন বুঝাইতেছিলে তখন by দেখো, by টা কি, যখন দেখো আমি একটু বললাম তো ওটাতে কিভাবে আসছে দেখছি। যখন এই শূন্য y শূন্য তখন by শূন্য, কারণ এখানে y এর মান শূন্য বসে by শূন্য হয়। তখন y শূন্য তখন by শূন্য, তার মানে এইটা হচ্ছে মূল বিন্দু। যখন y 100, এই y 100, তখন by কত, 50, অর্থাৎ এই বিন্দু। যখন 200, তখন 100, এই বিন্দু। যখন 300, এই 300 y 300, তখন by কত, by হচ্ছে 150, তাহলে এই 300 আর এই 150, তাহলে আমি কি বোঝা গেছে? লাবণ্য বুঝছি। আচ্ছা জি স্যার। তাহলে আমি এটা পরেরটা কি, পরেরটা দেখো আমি কি আঁকবো, পরেরটাকে আমি c আঁকবো। c = কি, আমরা জানি c = a + by, অর্থাৎ এগুলো যোগ করব, এটা একটু যোগ করব, তাহলে এটা 50, এটা একটু যোগ করব 100, এটা একটু যোগ করব 150, এটা একটু যোগ করব 200। এখন এটা আমি বানাবো, যখন 0 তখন কত, 50, এই হচ্ছে 0 এই 50, এই একটা বিন্দু। যখন 100 তখন কত, এটাও 100, এই 100 এই 100, অর্থাৎ এই বিন্দু। যখন 200 তখন কত, 150, এই 200 আর এই হচ্ছে 150, ঠিক আছে এই বিন্দু। যখন 300, এই 300 এটা 200, তাহলে এই বিন্দু যোগ করলে cy পাবো। তাহলে এটা হচ্ছে কি একটা তোমার এই যে এইটা থেকে অর্থাৎ ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা অঙ্কন করা, ঠিক আছে। আমরা এখন তিনটা পার্ট দিয়ে এটাকে দেখাইলাম। আচ্ছা এইবার তোমাদেরকে আমি একটু দেখাই, অর্থাৎ ভোগ রেখা থেকে কিভাবে আমি সঞ্চয় পাই নাকি। জি স্যার। আচ্ছা তাহলে এটা একটু মুছে দেই। আচ্ছা প্রথমে জানো যে মানে সঞ্চয় আসে কোথা থেকে আর ভোগ আসে কোথা থেকে, একটু বলতে পারো? সঞ্চয় তো মূলধন। হ্যাঁ সঞ্চয় আসে কোথা থেকে? সঞ্চয় মূলধন থেকে। আর ভোগ আয় থেকে। আয় থেকে আসে, দুটোই আয় থেকে আসে। অর্থাৎ সঞ্চয়ের ক্ষেত্রেও স্বাধীন চলক হচ্ছে আয়, আর ভোগের ক্ষেত্রেও স্বাধীন চলক আছে আয়। আয়ের একটা অংশ মানুষ ভোগ করে আর একটা অংশ সে সঞ্চয় করে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে আয় = c + i, এই কথা বলা যায় না? আয় ইনভেস্টমেন্ট না, আমি তো সঞ্চয় নিয়ে কথা বলছি। c + s, অর্থাৎ কনজাম্পশন প্লাস সেভিংস। তাহলে একটু দেখো, তাহলে আমি তোমাদেরকে এখন দেখাবো ওই যে আগের একটা সমীকরণ ছিল, যেমন c = ধরো খেয়াল করো, c = 100 + 0.6y, এইটা কি, এটা হচ্ছে একটা ভোগ অপেক্ষক। ওই আমরা এই মাত্রই জানলাম ভোগ অপেক্ষকের দুটো অংশ থাকে, এক পার্ট হচ্ছে স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে পরিচিত ভোগ। যেই ভোগটা আয়ের উপর নির্ভরশীল না সেটা হচ্ছে তোমার স্বয়ংভূত ভোগ, যেটা আয়ের উপর নির্ভরশীল সেটা হচ্ছে কি পরিচিত ভোগ। আচ্ছা এখন দেখো এই যে একটা সঞ্চয়, এই যে একটা ভোগ অপেক্ষক আছে, এই ভোগ অপেক্ষক থেকে আমি সঞ্চয় অপেক্ষক নির্ণয় করব, ঠিক আছে। ভোগ অপেক্ষক থেকে, এটা কিন্তু পয়েন্ট, ভোগ অপেক্ষক থেকে আমি সঞ্চয় অপেক্ষক নির্ণয় করব।
আচ্ছা, তো তো এখন খেয়াল করো যে এই যে এই সমীকরণ যদি আমরা আগাই তাহলে আমি কি নির্ণয় করব? সঞ্চয়। তাহলে আমি ইকুয়াল টু এস ইকুয়াল টু ওয়াই প্লাস সি, এই কথা কি আমরা বলতে পারি কিনা? y প্লাস কেন হবে? হ্যাঁ, y প্লাস কেন হবে? ওয়াই প্লাস c ওয়াই প্লাস 10 হবে। বুঝি নাই আমি কথা, পুতুল। y মাইনাস c হবে না? s ইকুয়াল টু y মাইনাস c। হ্যাঁ, সেটাই তো লিখছি, এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। আপনি কি? স্যার আপনি আপনি বলছেন plus ওয়াই বলছেন। প্লাস। ও প্লাস বলছি, যাক যা বলছি এই দুইজন স্টুডেন্টের মধ্যে আমার তোমাদের দুইজনের দেখেই আমার আসলে মানে কি করবো, আর পাওয়ার কিছু নাই। আচ্ছা, মাথায় s ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। আচ্ছা, এরপরে দেখো, এটাকে আমরা তো নরমালি জানি যে আয় থেকে যেই ভোগটা বাদ দেওয়া হয়, অর্থাৎ আয় থেকে ভোগ বাদ দিলেই, যে আমার ভোগ ব্যয়, কেউ কোনো ব্যক্তি ইনকাম করে মাসে 30,000 টাকা, সে ভোগ ব্যয় করে 25,000 টাকা। সুতরাং সেক্ষেত্রে কি হয়, তার সঞ্চয় কত? 30 বিয়োগ 30,000 বিয়োগ 25,000 কি? 5,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, সেই তো 5,000 টাকা। তাহলে এইভাবে আমরা বের করব। তাহলে s ইকুয়াল টু y কত? এখানে y এর জায়গায় থেকে যাবে, আর c এর জায়গায় এই সমীকরণটা চলে আসবে। c এর জায়গায় যদি আমি বসাই, একটা ব্র্যাকেট ইউজ করে দেই, তাহলে 100 প্লাস 0.6। তাহলে দেখো আবার s ইকুয়াল টু এখানে y যদি ব্র্যাকেট তুলে দেই, তাহলে প্লাস, এটা প্লাস ছিল, এই প্লাস মাইনাস প্লাসের নিলে হবে মাইনাস 0.6y। এখন ইকুয়াল টু আমরা লিখতে পারি সব y আমি এক জায়গায় আনতে পারি, তাহলে এটাকে লিখতে পারি এই যে 100 প্লাস y, যদি কমন নেই আমি একবারে করব না ভিন্ন ভিন্ন করব? স্যার একসাথে করেন। একসাথে করলে বুঝবা? এখানে আমি একটা না, একসাথে করলে নাও বুঝতে পারো, ভিন্ন ভিন্ন করি। তাহলে এটা হয় কিন্তু y মাইনাস 0.6y, তো ইকুয়াল টু মাইনাস 100। এখন আমি একটা y কমন নিলাম, y কমন নিলে কি থাকে? 1 মাইনাস 0.6, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মাইনাস 100 প্লাস, এইটাকে যদি বাদ দেই তাহলে কত হয়? 1 থেকে 0.6 বাদ দিলে কত থাকে? 0.4 থাকে না? 0.4y, ঠিক আছে? এটা কি বুঝছো? 1 থেকে যদি 0.6 বাদ দাও তাহলে কত থাকে? 0.4 থাকে। 0. কথা বলো, বোঝা গেছে? জি স্যার। স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এই হলো মূল ঘটনাটা, হচ্ছে এই তোমার এই দেখো, তাহলে কিভাবে আমরা আজকে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে আমাদের লাইন কেটে গেলে আর তো আমি লিংক দেব না, দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে কিভাবে আমি ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা অঙ্কন করব, আর একটা হচ্ছে আবার ভোগ সমীকরণ বা ভোগ অপেক্ষক থেকে কিভাবে আমি সঞ্চয় অপেক্ষক তৈরি করব। আর এটা হচ্ছে অসঞ্চয়, অর্থাৎ এটা হচ্ছে মানুষের ঋণ বলা যায়। এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ থেকে আসছে, কিন্তু এই স্বয়ংভূত ভোগ। আর এটা হচ্ছে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। এক্ষেত্রেও যদি আমরা রেখা অঙ্কন করতে চাই, তোমাদেরকে বাসায় কাজ দিলাম, এটা থেকে বা এখনই এটা থেকে সঞ্চয় রেখা অঙ্কন করতে পারবা কেউ 1 মিনিটের মধ্যে? আচ্ছা, অঙ্কন করার দরকার নাই, আমাদের লাইন এখন কেটে যাবে। তোমরা সবাই ভালো থাকো। নাকি আমি একটু দেখাবো? 5 মিনিট সময় মনে আছে, 5 মিনিট দেরিতে শুরু করছিলাম। আমি কেটে কি দেখাবো সঞ্চয় রেখা অঙ্কন? দেন আমরা নিজেরা করে নেব, একটু বুঝায় দেন। নিজেরা করতে পারবা? জি স্যার একটু বুঝায় দেন, নিজেরাই করে নিতে পারবো। আচ্ছা, একটু বুঝাবো কি, ওই যে আগের মতো এইখানে বানাবা, তাহলে 13টা একসাথে করবা। দেখো আমি তোমাদেরকে কাজ দিলাম, এটা হচ্ছে বাইরের কাজ, এটা হচ্ছে একসাথে। এটা c ইকুয়াল টু a 100 প্লাস আগেরটা না 0.6y। এ থেকে তুমি কি করবা? এ থেকে ভোগ রেখা অঙ্কন করবা, আর তুমি সঞ্চয় রেখা অঙ্কন করবা।
সঞ্চয় রেখা অঙ্কন, এই দুইটা কাজ করবা। ভোগ রেখা তো আমি আগেই দেখাইছি, জি স্যার। আর ভোগ রেখা তো আমি আগেই দেখাইছি, আর এখন তুমি কি করবে, এটা থেকে তুমি সঞ্চয় রেখা অঙ্কন করবা। সঞ্চয় রেখা কিভাবে অঙ্কন করবা? আচ্ছা এখনই করো, সময় আছে একটু, এখন তো এইমাত্র সংকেত দিল। সঞ্চয় রেখা অঙ্কন করো। শুধু সঞ্চয় অফের কোডটা লিখে নাও। কোথায়? এটা হচ্ছে এই যে এটা থেকে তো আমি এটা বের করছি। তাহলে এটা থেকে প্রাপ্ত এই কাজগুলো করবা। এই প্রাপ্ত সঞ্চয় অফের কোডটা হবে কত? s ইকুয়াল টু মাইনাস 100 প্লাস 0.4y নাকি? এটাকে বের করে এটা পাইছো। এখন জাস্ট ওই যে যেটা দেখাইছো খেয়াল করো, ওইটাই আনো। এটা আর ওই স্বয়ংভূত ভোগটক এই সব আর দেখার লাগবে না। তাহলে এটা হচ্ছে y, আগের মতোই ধরো, 0 ধরো, 100 ধরো, আর হচ্ছে 200 ধরো, আর একটা ধরো 300 ধরো, 300। তাহলে এইখানে হচ্ছে c বানাও c, আর এটা বানাও s। এই ছকটা পূরণ করো, খুব দ্রুত পূরণ করো। লাবণ্য বলো, 0 হইলে ভোগ কত? জি স্যার। 0 আয় 0 হইলে ভোগ কত? তাড়াতাড়ি বলো। তুতুল বলো, আয় 0 হইলে ভোগ কত? 100। 100। আর এই মানে সঞ্চয় কত? সঞ্চয় -100। -100, গুড। আচ্ছা এই 100 হইলে কত? এটা 150। 100 হইলে না না, করো, এই আগেরটা নাই কিন্তু সমীকরণ পাল্টাই দিছি। 160 160। হ্যাঁ 100 হইলে কত? 160, গুড, 160। তাহলে সঞ্চয় কত? সঞ্চয় -60। গুড, -60। এইটা হলে 200 হইলে কত? 220। 200 হইলে 220। দেখো 220, 6 6 দুগুণে 100, হ্যাঁ 220, ঠিক আছে 220। তাহলে এটা কত? এটা শুধু 20, -20। আবার এমন মাইনাস থাকবে দেশে? থাকবে না? কেমনে মাইনাস থাকবে? -20, 80। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম ঠিক একটা। আছে। দেখো আবার বসাও, এইটাকে যদি করো তাহলে এটা হয় 120 যোগ হচ্ছে 120, 100 200। আর এইখানে যদি বসাও তাহলে এটা হয় কত? এটা হয় কত তোমার 80, আর 100 আমার তো মনে হয় ঠিকই আছে, ঠিক আছে না? আচ্ছা যদি ঠিকই 300 হয়, হ্যাঁ যদি 300 হয় তখন 260, 280। এটা হচ্ছে 200, 280, 300 হইলে 280, 280। 18, হ্যাঁ 280। আর এটা কত তাহলে? না, 20, শুধু 20। শুধু 20 হবে? 4.4 ইনটু কত? 300 কত হয়? 120। 120। হ্যাঁ 20 হয় না? বললে তো বিশ্বাস করে না। না প্রমাণ করিয়া দেবো, বলবা যে এটাকে পূরণ করলে এটা হবে, তারপরে এটা হবে। আচ্ছা এখন তো এটা হয়েছে, ঠিক আছে? এখন তুমি দেখো জি। এইটাকে এখন রেখা অঙ্কন করো।
আচ্ছা এই ক্ষেত্রে দেখো একটা কিন্তু এই যে বললে বিশ্বাস করি বা না করি আসলে কিন্তু এখানে একটা সূত্র আছে এই যে এটা কত করে কমতেছে এটা কি বলতে পারবে যে এটা বাড়তেছে কত কত 40 40 তাহলে তুমি একটা কিন্তু পাইলেই হয় এইটা থেকে 40 যোগ করবা এটার সাথে 40 যোগ করবা এটার সাথে 40 যোগ করবা তাই এটার সাথে যদি 40 যোগ করো তাহলে কিন্তু এই 20 -20 কেটে গেলে তারপর 20 থাকে আর এটার সাথে তাহলে কত কত যোগ হইতেছে 0.6 60 যোগ হবে তুমি দেখো একটু তোমার এত কিছু নাম তাই হিসাব কিচ্ছু লাগে না তুমি এটা যা প্রথম যেটা হবে সেটার সাথে পরবর্তীতে 60 যোগ করে দেবা ঠিক আছে তাহলে এটার সাথে 60 যোগ করছে এটার সাথে 60 যোগ করছে এটার সাথে 60 যোগ করছে আর এটার সাথে কত যোগ করবা এটার সাথে 40 যোগ করবা এটার সাথে 40 এটার সাথে 40 এটার সাথে 40 ঠিক আছে এরকম করে পরবর্তীটা যদি আমি বলি তাহলে পরবর্তী দেখো আমার মান বসানো আমার কোনো দরকার নেই 400 যদি হয় তাহলে এর সাথে কত যোগ করব 60 যোগ করব এর সাথে 60 যোগ করলে কত 340 আর এর সাথে 40 যোগ করব তাহলে কত 60 ঠিক আছে তুমি লিঙ্ক পাইলেই হলো ঠিক আছে ওটাকে শুধু জাস্ট আমি তোমাকে টেস্ট করার জন্য কিভাবে বের করছো সেটা করার জন্য দেখছি এটা হচ্ছে আরো আলাদা একটা নিয়ম অর্থাৎ সংক্ষিপ্ত নিয়ম তুমি ইন্টারসেপ্ট অর্থাৎ যেটাকে বলে সেটাকে ই করে দিলে তুমি বের করছো আচ্ছা সময় মানে আমাদের হাতে কম এখন আমি যদি ছবি আঁকি তাহলে ছবি আঁকলে খেয়াল করো যে এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে তোমার স্বাধীন চলক y আচ্ছা এখন আমি এটাকে কি করব এটাকে আমি এই যে এত পর্যন্ত নিব না তাহলে অনেক বড় হয়ে যাবে দরকার নেই আমার এই তিনটা পর্যন্ত আমি রাখি 300 পর্যন্তই রাখি তাহলে আরেকটা আমি 300 দ্বারা বিবেচনা করব 100 200 এই 300 আর এটাকে একটু আমি ভাগ করে নেই 14টা অর্থাৎ আমি 20 20 করে নেই 14টা 20 20 করে না আর কম নেব 14টা হবে কতবার নেব কুতুব বলো 40 40 নেই না চার করে নাম জানি 1 2 3 4 5 6 7 8 চারটা কত 32 এনাফ হয়ে গেছে আমার তাহলে এটা নিলাম 40 এটা নিলাম 80 এটা 120 এটা হচ্ছে 160 এটা হচ্ছে 200 240 280 আমার 280 পর্যন্ত আছে এখন এটাকে সুন্দর নিরিবিলি আঁকো যখন y শূন্য তখন c কত 100 এই ধরে এটা 100 যখন এটা 100 তখন 160 অর্থাৎ এই হচ্ছে 160 আমার সাথে সাথে আঁকো আমি সময় নাই দেখে তোমাদেরকে আসলে আঁকতে দিলাম না নাহলে তোমাদের আঁকতে দিতাম এই তারপরে যখন 200 তখন কত 220 এই 200 240 এর মাঝখানে 220 ঠিক আছে তাহলে দাগটা একটু সোজা দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখো এই এইরকম একটা রেখার প্রবণতা হচ্ছে তারপর যখন 300 তখন কত এই 300 তাহলে না এরকম একটা স্ট্রেট রেখা হবে এটা কি রেখা এটা হচ্ছে সি রেখা আর এখন তাহলে সি হয়ে গেল আমি সঞ্চয় আঁকবো সঞ্চয়ের দিকে খেয়াল করো এই যে নিচে সেই এই পর্যন্ত গেছে তার মানে এটাকে আরো নিচে অনেক দূর বাড়াতে হবে এই ঘর ঠিক রেখে এই -40 এই -80 এই -120 এটাও আমার তখন ইউজ করা লাগবে তখন যখন y যখন 100 মানে 0 তখন এটা কত -100 অর্থাৎ এই -100 এই একটা বিন্দু পাইলাম -100 যখন 100 তখন কত -60 এই হচ্ছে 40 আর 30 এই -60 হচ্ছে 100 তার মানে এই একটা বিন্দু যখন 200 তখন কত -20 এখনো মাইনাসের মধ্যে সে ঘোরাফেরা করতেছে এই -20 তার মানে এই যোগ এরপরে কত 300 তখন কত 20 প্লাস 20 300 যখন প্লাস 20 অর্থাৎ দেখো এই রেখাটা এরকম একটা রেখা হয় এটা হচ্ছে শেষ রেখা আচ্ছা এই দুটো রেখা তোমার ঠিক হয়েছে কিনা এটা কিভাবে বলবো সংক্ষেপে দেখবা যে রেখা দুটো সমান্তরাল হয়েছে কিনা এটা খালি চোখে বোঝা যায় এটা আসলে সমান্তরাল হয়েছে